আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। গ্রাউন্ড সেভেন শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি পাচ্ছে না ফিলিং স্টেশনগুলো। উল্লেখ করে তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব করেছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সকালে জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানায় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। ট্যাগ অফিসার সরকার নির্ধারিত ট্যাগ অফিসার, আমাদের নির্ধারিত নয়। উনি কতটুকু তেল আসছেন, কয়টা পর্যন্ত দিবেন, কাকে কতটুকু দিবেন, এটা নির্ধারণ করার ব্যবস্থা হয়েছে আজকের থেকে। এবং পেট্রোল পাম্পের ম্যানেজার, মালিক কারোর সাথে কথা বলার দরকার নেই। দে উইল সিট ইন দ্য পেট্রোল স্টেশন, দে উইল অ্যালোকেট ট্যাঙ্কে কী আছে, কী দেওয়া হবে। এখানে আমাদের আর কোনো দায়িত্ব নাই। অতীতে যদি কোনো কিছু ঘটে থাকে, আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, ইফ ইট ইজ সো, লেট দ্য গভর্নমেন্ট টার্মিনেট দ্য ডিলারশিপ, উই ডু নট হ্যাভ এনি কমপ্লেইন। তেল বা এলপিজির মজুদ নিয়ে এখন পর্যন্ত কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। আজ সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। মঙ্গলবার পর্যন্ত দেশে 1,28,939 মেট্রিক টন ডিজেল মজুদ আছে, আর অকটেন 7,940 মেট্রিক টন, 11,431 মেট্রিক টন পেট্রোল এবং জেট ফুয়েলের মজুদ আছে 44,609 মেট্রিক টন। পাম্পগুলোতে যে সংকট দেখা যাচ্ছে তা মনস্তাত্ত্বিক বলে মন্তব্য করেন এই মুখপাত্র। বিপিসির পক্ষ থেকে জ্বালানি তেল কম দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলেও তিনি জানান। আশ্বস্ত করেছি যে আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। যেহেতু ডিজেলে আপনারা কোনো সংকট আমরা দেখছি না, ফলে পাচারের বিষয়টা থাকতে পারে, কিন্তু ফলে আমরা সজাগ আছি। সরকার সম্পূর্ণরূপে বর্ডারে নির্দেশনা দিয়ে রেখেছে যে এটা যাতে নিশ্চিত করা হয়। এই মুহূর্তে পেট্রোল পাম্পে জ্বালানি তেল বিতরণের খবর জানাতে রাজধানী বিজয় সরণি এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, খবরে আমরা যেমনটি বলছিলাম যে তেল বিক্রি সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব করেছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এই ব্যাপারে ক্রেতারা কি বলেছেন, কি জানতে পেরেছেন আপনি? এখন এটি তো একটি প্রস্তাব করেছে ওনার্স অ্যাসোসিয়েশন। সেই প্রস্তাবটি আসলে কতটুকু কার্যকর করবে সরকার, সেটি যেমন এখনও কোনো সিদ্ধান্ত আসেনি সেই বিষয়টি নিয়ে। এবং এই যে প্রস্তাবটি হয়েছে, এটি এখন পর্যন্ত যারা গ্রাহক আছেন তাদের সবার কাছে এই খবরটি ওইভাবে পৌঁছেও যায়নি। তবে আমরা দু একজনের সাথে কথা বলেছি, তাদের বক্তব্য হচ্ছে যে আসলে যখনই নির্ধারণ করুক আর যেভাবে নির্ধারণ করুক, তারা নিরবিচ্ছিন্নভাবে তেল সংগ্রহ করতে চান। গ্রাহকরা বলছেন যে পেট্রোল পাম্পগুলোতে যে তেল সংগ্রহ করতে গেলে তারা মোটামুটি নাকাল হচ্ছেন এবং গ্রাহকদের যে এই অসুবিধাটা তারা আসলে মেনে নিতে চাচ্ছেন না। আসলে এমন অভিযোগ আছে যে অনেক গ্রাহক আছেন যারা তেল মজুত করছেন, অর্থাৎ বারবার এসে তেল নিচ্ছেন এবং সেই তেলগুলো তাদের নির্দিষ্ট স্থানে মজুত করছেন। এরকম অভিযোগের সত্যতা বা এই প্রেডিকশনটা কিন্তু যারা গ্রাহক তাদের মধ্য থেকে অনেকে করেছেন, কারণ অনেক গ্রাহকই বলছেন যে এরকম বেশ কিছু ক্রেতা রয়েছেন যারা তেল মজুত করছেন এবং বারবার এসে তেলের চাহিদা দিচ্ছেন এবং সিরিয়ালে দাঁড়াচ্ছেন। এই জন্যে গ্রাহকরা বেশ অসুবিধাতে পড়ছেন। এবং আমরা পেট্রোল পাম্পগুলোর যে মালিক আছে তাদের সাথেও কথা বলেছি যে দৈনন্দিন তাদের স্বাভাবিক সময়ে দৈনন্দিন তাদের যে তেল সরবরাহের যে একটি সীমারেখা থাকে, অর্থাৎ 2-3 লরি হলে যেটি হয়ে যায়, সেটি এখন আসলে হচ্ছে না। এখন দ্বিগুণ, অনেক ক্ষেত্রে 2.5 গুণ তেল পাম্পে নিয়ে এসেও কিন্তু চাহিদা মেটানো যাচ্ছে না। অর্থাৎ তেলের যে চাহিদা সেটির কিন্তু একটি কৃত্রিম যে সংকট সেটি দৃশ্যত লক্ষ্য করা যাচ্ছে, কারণ যাদের যতটুকু প্রয়োজন ততটুকু তেল না নিয়ে তার চেয়েও বেশি তেল সংগ্রহের যে প্রবণতা সেটির প্রভাব দেখা যাচ্ছে। এবং তেল ওনার্স অ্যাসোসিয়েশনের যে প্রস্তাবনাটা রয়েছে সেটি অনেকেই জেনেছেন এবং তারা একটি মন্তব্যই করেছেন যে সেক্ষেত্রে হয়তো রাত্রে তেল প্রয়োজন হলে তেল নিতে অসুবিধা হবে, তবে তারা নিরবিচ্ছিন্ন তেল যদি পান তাহলে যে কোনো প্রস্তাবের মাধ্যমে সরকার যেটি নিশ্চিত করবে সেটা হয়তো ভালো হবে। এক কথায় তারা নিরবিচ্ছিন্ন তেল চাচ্ছেন, যদিও সরকার থেকে বলা হচ্ছে তেলের তো সেভাবে সরবরাহ সংকট নেই এবং আমরা পাম্পগুলোতেও যে পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে সেগুলোতেও সরবরাহ সংকট সেভাবে দেখছি না। তবে যেটি চাহিদা তার থেকে অনেক অনেক বেশি এই প্রভাব পড়েছে, কারণ দৈনন্দিন চাহিদার চেয়ে অনেক কয়েক গুণ চাহিদা মেটাতে হচ্ছে তেল পাম্পগুলোকে। লোপা। দর্শক, আমরা জানছিলাম রাজধানীর পেট্রোল পাম্পে তেল সংকটের খবর। ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলায়ও জ্বালানি তেলের সংকটে বিপাকে যানবাহন চালক ও মালিকরা।
অনেক তেলের ডিপো ও ফিলিং স্টেশনে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। দেখুন আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। জ্বালানি তেলের সংকট তীব্র হতে পারে এমন আশঙ্কায় চট্টগ্রামের বিভিন্ন ফিলিং স্টেশনে আজও যানবাহনের ভিড় লক্ষ্য করা গেছে। আর যেখানে সরবরাহ চলছে সেখানে দীর্ঘ সারিতে অপেক্ষা করছে যানবাহনের চালকরা। আবার অনেক ফিলিং স্টেশনে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় দিনের কিছু সময় বিক্রির পর বিতরণ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে হতাশ হয়ে ফিরছেন যানবাহন চালকরা। রাজশাহী নগরের পেট্রোল পাম্পগুলোতে তেল নিতে ভিড় বাড়ছে। ভোর থেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে মোটরসাইকেল চালকদের। তেল শেষ হয়ে যাওয়ায় বন্ধ রয়েছে অনেক পাম্প। রাজবাড়ীর 10টি তেল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করার পর কিছুটা শৃঙ্খলা ফিরেছে, তবে কাটেনি ভোগান্তি। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। ফিল্ডে আসলে আমরা এই 3 ঘন্টা 4 ঘন্টা ধরে দাঁড়ায় তেল নিচ্ছি। আসলে ওনাদের সত্যটা বললে সমস্যা কোথায়, যে আমরা সমস্যায় আছি, সারা পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, সমস্যা এটা। তাহলে তেলের যে একটা সমস্যা আছে এটা স্বীকার করে নিলেই তো হয়। সারাদিন দাঁড়া দেখে 200 টাকা তেল পেলাম, এটা তো সুন্দর। চাকুরিজীবী তারাতে লাইনে ঘন্টার পর ঘন্টা তো দাঁড়ায় থাকার মতো সময় নেই, কারণ আমাদেরকে অফিসে অ্যাটেন্ড করতে হবে। নাটোরের পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন তৈরি হয়। গাজীপুরের কোনাবাড়িতে একটি ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুত করে রাখা 34,000 লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দেশের বিভিন্ন স্থানে অবৈধ জ্বালানি তেল মজুত ও পাচার রোধে অভিযান চালানো হয়। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে দ্রুত ছড়িয়ে পড়ছে হাম। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত 38টি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু মার্চেই মারা গেছে 32 জন। রোগ প্রতিরোধ ক্ষমতা কম ও হামের প্রতিষেধক টিকা না দেওয়ার কারণেই ছড়িয়ে পড়ছে এর প্রাদুর্ভাব। হাম প্রতিরোধে নতুন করে 2 কোটি শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। এখন রোগের উপসর্গ ঠান্ডা, কাশি, জ্বর, এটা আমরা ধরতে পারি না। তারপরে মাহতলের ডাক্তার আদনান স্যার আমরা 8,000 দেখাইছি। আদনান স্যার 3 দিন ওষুধ দিচ্ছে, বলছে রবিবারে মাহতল ভর্তি হয়ে যেতে। তারপরে বৃহস্পতিবার দিনে ও খারাপ অবস্থা, বমি, প্রচুর কান্না। আমরা সকালবেলায় শুক্রবার দিন এসে পড়ছি। জ্বর, শরীরে র্যাশ নিয়ে নারায়ণগঞ্জের 2,500 থেকে নাতনিকে নিয়ে গত শুক্রবার ভর্তি হয়েছেন তিনি। ঢাকা আসার আগে মাতুয়াইল শিশুমাতৃ ইনস্টিটিউট, সেখান থেকে মুগদা হাসপাতালে গিয়েছিলেন তিনি। নাতনি নিউমোনিয়ায় আক্রান্ত, তাই লাগছে অক্সিজেনও। একই সাথে বাসায় থাকা আরও 2 নাতনিও জ্বর সর্দিতে আক্রান্ত। এরকম সমস্যা ও লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন অনেক শিশু। বেশিরভাগই পাতলা পায়খানা, জ্বর ও কাশি নিয়ে ভর্তি হয়েছেন। রাজধানীর শিশু হাসপাতালে গত 24 ঘন্টায় হামের রোগী ভর্তি হয়েছেন 22 জন। আক্রান্ত হয়ে ভর্তি আছে 52 জন। আর জানুয়ারি থেকে এ পর্যন্ত 124টি শিশু হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। হসপিটালে ডাক্তার দেখাতে আসছিলাম শিশু ওয়ার্ডে, তারপর তারা বলছে ভর্তি হইতে হবে। আর তাদের শ্বাসের সমস্যা দেখা দিচ্ছে, নিউমোনিয়া দেখা দিচ্ছে। মানে আসছি একটার জন্য, এখন 4-5টা সমস্যা, আবার সাথে ঘাম বিচ্ছির মতন শরীরে উঠতেছিল। তো ভাবলাম যে হয়তো এটা নর্মালি ছিল, আবার ডক্টরের ধারে গেলাম, যার পর ওরা বললো যে এটা নর্মালি কিছু না, এটা স্কাবি যে রোগটা বের হয়েছে ওটাই ওর হচ্ছে। চিকিৎসকরা বলছেন এটি সংক্রামক ব্যাধি হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে। একজন রোগী থেকে কমপক্ষে 18টি শিশু আক্রান্ত হতে পারে। তাই হামের টিকার পাশাপাশি আলাদা করার পরামর্শ চিকিৎসকদের। জ্বর আসলে প্যারাসিটামল খাবে, স্বাভাবিক খাওয়া দাওয়া খাবে। এগুলো যদি কোনো ইনফেকশন থাকে, নিউমোনিয়া থাকে, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক লাগবে। আর যদি বাচ্চা অপুষ্টি থাকে, সেক্ষেত্রে কিন্তু নিউমোনিয়া খুব খারাপ হতে পারে। দেশে এখনও 74,000 শিশু একটিও হামের টিকা নেয়নি, আর 4 লাখ শিশু টিকার ডোজ পূরণ করেনি। ফলে 6 মাস থেকে 1.5 বছর বয়সী শিশু বেশি আক্রান্ত হচ্ছে। 34% হলো 9 মাসের নিচে, মানে তারা কোনো টিকা দেওয়ার বয়সই হয় নাই। হ্যাঁ, আর হলো 18% হলো 9 মাস থেকে 1 বছর, পেলেও একটা ডোজও তো পেয়েছে। কাজে ম্যাক্সিমামই আমাদের যেটা হয়েছে টিকা মানে কমপ্লিট ডোজ হয় নাই, অথবা টিকা দেওয়ার বয়স হয় নাই, সেজন্য। সারা দেশে জানুয়ারি থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে 38টি শিশুর মৃত্যু হয়েছে। আর গত 1 সপ্তাহে ঢাকা শিশু হাসপাতালে মারা গেছে 3 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 6 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চারা সবচেয়ে বেশি হামে আক্রান্ত হচ্ছেন। এদের বেশিরভাগই হামের টিকা নেননি অথবা পূর্ণ ডোজ পূরণ করেনি। ফলে সরকার নতুন করে
2 কোটি শিশুকে হামের টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে 1 মাসব্যাপী ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দুপুরে শিল্পকলা থেকে টিটিপাড়া পর্যন্ত প্রায় 2.8 কিলোমিটার বক্স কালভার্ট পরিষ্কার কার্যক্রমের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুল সালাম। এ সময় তিনি জানান 4টি বক্স কালভার্ট পরিষ্কারের লক্ষ্যে 1 মাসের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পানি নিষ্কাশন ব্যবস্থাকে আরও কার্যকর করতে নতুন করে 2টি আউটলেট চালুর পরিকল্পনাও রয়েছে। জলাবদ্ধতা নিরসনে বক্স কালভার্ট সহ মোট 33টি হটস্পট চিহ্নিত করা হয়েছে। দ্রুত পানি অপসারণ নিশ্চিত করতে ইতোমধ্যেই 6টি পোর্টেবল পাম্প ক্রয় করা হয়েছে বলেও তিনি জানান। এক যুগেরও বেশি সময় আগে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগ করা মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মামলার পরবর্তী শুনানি 5 এপ্রিল দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, শাপলা চত্বরে হেফাজতের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার করা হয়। আমরা খুব চেষ্টা করতেছি যে আগামী তারিখের মধ্যেই রিপোর্ট দাখিল সাপেক্ষে আমরা ফর্মাল চার্জ দাখিল করব। আমরা চেষ্টা করছি, যেহেতু ইনভেস্টিগেশনের বিষয়ে এর বাইরে আর কিছু আমরা এখন প্রকাশ করতে পারছি না। তবে আমরা যেটা আবারও বলছি যে আমরা খুব সহসাই এই শাপলা চত্বরের মামলাটি আমরা বিচার শুরু করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি, যাতে এটা রিপোর্টটি খুব তাড়াতাড়ি সাবমিট হয় এবং ফর্মাল চার্জ দাখিল সাপেক্ষে এইটার বিচার কার্য শুরু হয়। এই বিষয়ে আমরা তৎপর। কুমিল্লার রেল ক্রসিংগুলো যেন এক একটি মৃত্যু ফাঁদ। প্রতিনিয়ত দুর্ঘটনায় ঝরছে প্রাণ। গত 5 বছরে জেলায় ট্রেনের ধাক্কায় কাটা পড়া ও অসতর্ক পারাপারের সময় প্রাণ গেছে 3 শতাধিক মানুষের, আহত হাজারেরও বেশি। রেল কর্তৃপক্ষের উদাসীনতায় রেল ক্রসিংগুলো যানবাহন ও পথচারীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর রিপোর্ট, জানাচ্ছেন জীবন আহমেদ। কুমিল্লা জেলা জুড়ে রয়েছে এমন অসংখ্য অরক্ষিত লেভেল ক্রসিং, যাকে বলা হয় মৃত্যু ফাঁদ। দীর্ঘদিন ধরে লেভেল ক্রসিংয়ে গেটম্যান না থাকায় ঘটছে প্রাণহানি। 21 তারিখ ঈদুল ফিতরের রাতে কুমিল্লার পাদুয়ার বাজারে ভয়াবহ ট্রেন বাস সংঘর্ষে প্রাণ যায় 12 জনের। রেল ক্রসিংয়ে গেটম্যানের দায়িত্বে অবহেলার কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, গেটম্যান অন্যজনকে রেখে ছুটিতে চলে যান। এখান থেকে অটোটারে 1 কিলোমিটার নিয়ে গেছে রেলে বাড়ি দিয়ে। আমার মেয়ে এই রেল ক্রসিং স্কুলে যাওয়ার পথে এই দুর্ঘটনাটা হয়েছে। 2024 সালের 16 মে স্কুলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে মারা যায় সদর উপজেলার রসুলপুর উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী মিম আক্তার। বছর 2 আগে বুড়িচং উপজেলার কালিকাকাপুর এলাকায় লেভেল ক্রসিংয়ে ব্যাটারি চালিত অটোরিকশার সাথে ট্রেনের সংঘর্ষে মারা যায় 8 জন। রেল সূত্রে জানা, কুমিল্লা লাকসাম নোয়াখালী রেলপথের 22 কিলোমিটারের 14টি বৈধ ও 17টি অবৈধ, লাকসাম চাঁদপুর রেলপথের 14 কিলোমিটারের 4টি বৈধ, 13টি অবৈধ এবং ঢাকা চট্টগ্রাম রেলপথের কুমিল্লা অংশের 66টি বৈধ এবং 74টি অবৈধ লেভেল ক্রসিং রয়েছে। বেশিরভাগই নেই গেটম্যান, আতঙ্কে থাকেন যাত্রীরা। রেল গেট নেই, যার কারণে প্রতিনিয়ত আমরা ঝুঁকির উপরে জীবনযাপন করছি, চলাফেরা করছি, আমাদের কোনো নিরাপত্তা নেই। সরকার কোনো পদক্ষেপ নিতেছে না এই জায়গায় একটা রেল ক্রসিং এর জন্য, একটা গেট দেওয়ার জন্য। স্থানীয় সরকার বিভাগের সড়ক নাকি সড়ক ও জনপথ বিভাগের সড়ক, এ নিয়ে 2 বিভাগের দ্বন্দ্বে লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণ করা সম্ভব হচ্ছে না বলে জানালেন রেলওয়ের এক কর্মকর্তা। আমরা আমাদের জায়গা থেকে পরিপূর্ণভাবে এই চেষ্টা করতেছি যেন জানমাল বা দুর্ঘটনা না ঘটে, কিন্তু এলজিডি বা আদার যে সংস্থাগুলি আছে তারা অহরহ রেললাইনের উপরে আমাদের সাথে আলোচনা ছাড়া রাস্তা করছে। এদিকে এলজিইডির এক কর্মকর্তা বলছেন, তারা লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণ করতে চান, তবে এক্ষেত্রে রেল বিভাগের সঙ্গে সমন্বয় জরুরি। আমি মনে করি একজন আরেকজনকে দোষারোপ না করে এই মানুষের জীবন নিয়ে কখনো এটা নিয়ে আমরা কখনো এক্সপেক্ট করবো না। সুতরাং আমি মনে করি রেলওয়ে কর্তৃপক্ষেরই উচিত এটা বিষয়টা নিয়ে সচেতন থাকা এবং তাদেরকে এটা নিয়ে প্রোঅ্যাক্টিভ আগে আসা। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে লেভেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগের দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক।
মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের সার্বিক উন্নয়নে গতানুগতিক বাজেট থেকে বেরিয়ে এসে বাস্তব ভিত্তিক বাজেট প্রণয়নে কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অন্যদিকে নতুন অর্থবছরে করের হার অপরিবর্তিত রেখে আয়কর বাড়ানোর কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড ইনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান। আরাফাত ইসলামের রিপোর্ট। আসন্ন 2026-27 অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে রাজধানীর ধানমন্ডিতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি কার্যালয়ে প্রাক বাজেট ভাবনা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। এ সময় অর্থনৈতিক দুরবস্থা কাটাতে ও বাজেট কেন্দ্রিক আয় বাড়াতে সরকারকে নানা উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন সংগঠনটির আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। বাজেটের জন্য আর্থিক ব্যবস্থাপনাটা, সরকারি আর্থিক ব্যবস্থাপনাটা হলো এর হৃৎপিণ্ড, এইটি হলো আসল জিনিস। এটার প্রথম বিষয় হয়েছে তো ফিসকাল স্পেস। আমি বলেছি সরকারের অর্থ খরচ করার ক্ষমতা অনেক সীমিত। এছাড়া জ্বালানি সংকটের কারণে বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকির বিষয়ে সরকারকে তড়িঘড়ি না করারও তাগিদ দেন তিনি। প্রতি মুহূর্তে আপনি জ্বালানির দামকে সহজ রাখার জন্য নিজের এক্সাইজ এবং যদি ট্যাক্স আপনি কমিয়ে দেন, তো স্বাভাবিকভাবে আপনার অন্য ক্ষেত্রে ব্যয় করার ক্ষমতা কমে যাবে। এটা তো স্বাভাবিক। এটাকে আমরা ট্রেড অফ বলি ইকোনমিক্সে, যে একটা করলে অন্যটা আপনাকে ছাড় দিতে হবে। তো সরকার তখন এখানে কোথায় কোথায় ছাড় দিবে তার অন্যান্য উন্নয়ন কার্যক্রমের, সেটাও আমাদের স্বচ্ছভাবে বোঝার সময় এখানে এসছে। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে আগামী অর্থবছরের রাজস্ব বাজেট নিয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব ও টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর সাথে প্রাক বাজেট আলোচনা করেন এনবিআর চেয়ারম্যান। রাজস্ব আদায় বাড়াতে সরকারের নিয়ে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। শুধু বিশ্বের মধ্যে না, এবার আমাদের এই সাউথ এশিয়ান রিজনের মধ্যে লোয়েস্ট, অনেক কম। এটা যদি আমাদের বাড়াতে হয় তাহলে আমাদের প্রবলেম যেটা, সেটা হলো আমরা অনেক ক্ষেত্রে অনেক বেশি বেশি কর ক্ষতি আমরা দিয়েছি। কর ক্ষতির একটা সংস্কৃতিকে আমরা লালন করছি দীর্ঘদিন ধরে। এই সংস্কৃতি থেকে আমরা মুক্ত হতে চাই। প্রত্যেককেই কর দিতে হবে। এ সময় উভয় সংগঠনের পক্ষ থেকে শুল্ক ও আয়কর কমাতে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। আরোপিত 15% ভ্যাট সম্পূর্ণভাবে অব্যাহতি প্রদান করা একটি অত্যন্ত যৌক্তিক। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।